নমস্কার বন্ধুরা। আজকে আমি একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটার বিষয়বস্তুটা একটু অন্যরকম। এবারেও একটু অন্যরকম বিষয়বস্তু। এই বিষয়বস্তুটা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। আমি আজকে একজনকে স্মরণ করে একজনের গল্প কথা না, জীবন কাহিনী আপনাদের আজকে শোনাতে বসেছি। এই জীবন কাহিনীটা আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে এবং বলতে গেলে এই জীবন কাহিনীটা মানে এই যে মানুষটির জীবন কাহিনী আজকে আমি বলতে চলেছি, এনার জীবন কাহিনীর সঙ্গে আমার অনেকটা জীবন কাহিনী মেলে। সেই কারণে এই মানুষটা অত্যন্ত শ্রদ্ধাশীল আমার কাছে এবং বিজ্ঞান জগতেও এই মানুষটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এখনো বিরাজমান। আজ প্রায় 200 বছর হয়ে গেছে, 200 বছরের ওপর অতিক্রান্ত, কিন্তু ওনার জীবন কাহিনী এখনো জল করছে বিজ্ঞান জগতে। এবং ওনার আবিষ্কার নিয়ে এখনো অনেক কাজকর্ম হয় এবং এখনো অনেক গবেষণাও হয় ওনার কাজকর্ম নিয়ে। ফিজিক্স কেমিস্ট্রি দুটো সাবজেক্টেই ওনার, পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা এই দুটো সাবজেক্টেই ওনার মানে সমান দক্ষতা ছিল এবং সমান প্রতিভা ছিল এবং সমান জ্ঞান ছিল এবং সমান আবিষ্কারও উনি করে গেছেন। সব থেকে বড় কথা, সমান আবিষ্কারও উনি করে গেছেন। তা এই গল্পটা শুনতে গেলে আমাদের মোটামুটি 225 বছর মতন পেছিয়ে যেতে হবে সময়টাকে, আমাদের সময়ের ঘড়িটাকে, আমাদের এই ঘড়িটাকে 225 সময়, ঘড়ি এবং ক্যালেন্ডার দুটোকেই সময়ের 225 বছর পার করে পেছনে নিয়ে যেতে হবে। তো চলুন আমরা 225 বছর পেছনে যাই, গিয়ে দেখি ইংল্যান্ডের একটি গ্রামে কি ঘটনা ঘটছে। সাসেক্স এই সারির একটি গ্রামে কি ঘটনা ঘটছে। সেখানে একটি 9 বছরের একটি বালকের কাহিনী দিয়ে আমরা প্রথমে শুরু করব। এই বালকটি 9 বছর বয়সে দুঃখজনকভাবে পিতৃহারা হয়। যদিও সে খুব একটা বড় লোকের ঘরে, মানে খুব বিরাট আভিজাত্য পরিবারে সে জন্মগ্রহণ করেনি, দুঃখের বিষয়, এবং একমাত্র সন্তানও সে ছিল না। তাই সুতরাং তাকে পালন করতে গিয়ে তার পিতার অনেকটাই অর্থব্যয় হয়েছে এবং সেই অর্থব্যয় বহন করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এই বালকটি যখন 9 বছর বয়স তখন তার পিতা দেহত্যাগ করেন এবং তার বিধবা মাকে অনেক কষ্ট করে তাকে মানুষ করতে হয়েছিল এবং আর বছর 5 তাকে চালনা করতে পেরেছিল তার মা, কিন্তু তারপরে আর তার মা তাকে চালনা করতে পারেনি। তখন তাকে তার নিজের রোজগারের পথ এবং সংসারকে চালানোর পথ, তার বড় 2 ভাই, উপরের 2 ভাই এবং বোন, তারা বোনের বিবাহ হয়ে যায় এবং তাদের বড় 2 ভাই চাকরি নিয়ে শহরে চলে যায় এবং তাদের এই ছোট্ট পরিবারটাকে, অর্থাৎ এই মা এবং তার ছেলেকে সেরমভাবে দেখাশোনা তারা করতে পারেনি বা করেনি, যে কোনো কারণে হোক করেনি। তো সেটা আমাদের বিষয় নয়, তা আমাদের বিষয় হচ্ছে এই বালক। তা এই বালকটি তখন তার এবং তার মার পরিবারের ভার নিজের কাঁধে তুলে নেয়, ওই ছোট্ট কাঁধে তুলে নেয় এবং 14 বছর বয়সে চাকরি খুঁজতে বেরিয়ে পড়ে। এই সারি থেকে 2-3টে গ্রাম পরেই একটা জায়গায় সে চাকরি পায়। ছেলেটির মধ্যে একটা অদম্য পড়াশোনা করার ইচ্ছে ছিল, কিন্তু সেই ইচ্ছেটাকে সে চাপা দিয়ে পরিবারের ভার গ্রহণ করবার জন্য সে ছুটে যায় কাজের সন্ধানে। এবং সেখানে আশ্চর্যজনকভাবে দেখুন একটা ঘটনা, যে তোমার যদি শুভ ইচ্ছে থাকে ভগবান তোমাকে সাহায্য করবেই, এই যে কথাটা, এই কথাটা এই ছেলেটির ভাগ্যে কতটা খাটে সেইটা দেখুন। সেটা হচ্ছে, ছেলেটি চাকরি পেল তো পেল একটা বই বাদায়ের দোকানে, যেখানে অজস্র বই তাকে হাতছানি দিয়ে ডাকছে। সে দেখে কিরম পাগলের মতন হয়ে গেল এবং চাকরিটা করবার জন্য মানে সে মালিকের হাতে পায়ে ধরতে শুরু করলো। তো মালিক তখন এই ছোট্ট ছেলেটির কথা ফেলতে না পেরে বাধ্য হয়ে বলেন, ঠিক আছে তুমি কি করবে, এত ছোট বয়সে বই তো বাঁধাতে পারবে না, ঠিক আছে তুমি আমার কাজে দপ্তরির কাজ করো। না, ও বইয়ের বাঁধানোর দোকানে তো বই বাঁধানো ছাড়া তো আরো অনেক রকম কাজ থাকে, বইগুলো গুছিয়ে রাখা, নামানো, কাস্টমার এলে বইয়ের হিসেব থেকে বই দেওয়া, এইগুলো তো করতে পারবে, তো সেইগুলো তুমি করো।
ছেলেটি দেখলো যে এ তো মহা সুন্দর কাজ, এ তো এমন কিছু খাটুনির কাজও নয়, এ তো বেশ ভালো কাজ, কিন্তু আমি থাকবো কোথায়, আমি তো এত দূর এখান থেকে তো সারিয়ে আমি যেতে পারবো না। তখন মালিক বললেন ঠিক আছে তুমি রাত্রিরে দোকানেই থাকবে, আমার দোকান পাহারাদারের লোকও দরকার, কারণ তখন তো আর বইয়ের দোকানে চুরি ডাকাতি হতো না, তো সুতরাং অসুবিধে কিছু নেই। তা ছেলেটি মহা আনন্দে রইল। ছেলেটি তখন একটি প্ল্যান করলো, প্রথম মাসে মাইনে পাওয়ার পর একটি প্ল্যান করলো, তার মাকে কিছু টাকা পাঠিয়ে দিল, দিয়ে কিছু টাকা সামান্য কিছু পেন্স তার হাতে ছিল, সে রেখে আহ, একটা মোমবাতি কিনলো, দুটো কি তিনটে একটা কিছু মোমবাতি কিনলো, আর কিছু কাগজ, একটু দোয়াত, একটি কলম এবং কালি জোগাড় করলো, মানে ওই পয়সা দিয়ে কিনলো, কিনে তার অধ্যয়ন শুরু হলো রাতের পর রাত। এবার সে মহা আনন্দে সারাদিন কাজ করত, আর রাতে বসে সে পড়াশোনা করত, বিভিন্ন রকমের বই, বিভিন্ন রকমের সাবজেক্টের বই, ফিজিক্স কেমিস্ট্রি, তার কাছে প্রধানত ফিজিক্স এবং কেমিস্ট্রিটাই তাকে টানতো বেশি, তো সে ফিজিক্স আর কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং নানা রকম সায়েন্স বিজ্ঞানের সমস্ত সাবজেক্টের বই সে পড়তে শুরু করলো, এবং বইগুলো পড়ে সে ঠিক যেখানে রাখা ঠিক সেখানে আবার রেখে দিত, যাতে পাশে মালিক ধরতে পারে যে সে বইগুলো নিয়ে কি করছে। তা এরকম করতে লাগলো, কিন্তু ভবই তো ভোলার নয়, একটা বিপদ তো আসবেই, এবার এত সহজে তো ভাগ্য ছেড়ে দেবে না তোমাকে বাবা। ব্যাস একদিন হঠাৎ করে রাত্রিবেলা মালিকের কি প্রয়োজন হলো, মালিক এসে দোকানের সামনে হাজির, তার দোকানের সামনে হাজির, এবং যথারীতি দেখছে ঘরের ভেতর, দোকানের ঘরের ভেতর একটা মোমবাতির আলো জ্বলছে। মালিকের তো ভয় হলো, যে কি ব্যাপার, চোর টোর ঢুকেছে, ছোট্ট ছেলেটিকে কি ধরে রেখেছে না কি, ওটা আলো জ্বলে কেন? তো মালিক দরজা খুলে যথারীতি দেখে যে ছেলেটি কিছুই হয়নি, ছেলেটি নিগুড় হয়ে একটা বই থেকে কি যেন টুকছে, খাতায় কলম, খাতা কলমে কি যেন টুকছে। মালিক তখন সেইটা দেখে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, বিহ্বল হয়ে দাঁড়িয়েছিল, যে ছেলেটার এত লেখাপড়া করার ইচ্ছে, ওই জন্যে আমার হাতে পায়ে ধরে এই চাকরিটা নিয়েছে, ও তাহলে রাত্রিরে লেখাপড়া করবে, ছেলেটাকে লেখাপড়া করতে হবে, হচ্ছে এইভাবে। এইসব ভেবে মালিকের ভিতরে একটা অসম্ভব করুণার উদয় হলো, এবং ছেলেটিকে আস্তে করে গিয়ে কাঁধে হাত দিয়ে ডাকলো, বাবা, ওইভাবে তাকে ডাকলো, মাই সান বলে ডাকলো। ছেলেটি তখন হতভম্ব, হতচকিত হয়ে ভয় থরথর করে কাঁপছে, এই বুঝি আমায় দিল মালিক তাড়িয়ে। তো মালিক বলে তুমি এরকম ভয় পেও না, আমি তোমাকে তাড়াবো না, তুড়বো না, কিছুই করবো না, তুমি কি করছো আমি এটা জিজ্ঞেস করছি। তা ছেলেটি বললো যে স্যার আমি তো এরকম ব্যাপার, আমি একটু পড়াশোনা করছিলাম, এই যে আমি খাতায় কিছু নোট করেছি, সেই নোটগুলো নিয়ে আমি একটু লেখালেখি করছিলাম, আমাকে ক্ষমা করে দেবেন, আমি আর ভবিষ্যতে এরকম কাজ করবো না। না 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 না, ভবিষ্যতে তুমি এরকম কাজ আরো করবে, আমি চাই তুমি ভবিষ্যতে এরকম কাজ আরো করো। তা ঠিক আছে, আমি তোমাকে অভয় দিলাম, তুমি পড়ো, তবে সাবধান, বইগুলো যেন ছিঁড়ে না যায়, খুব সাবধানে পড়বে কিন্তু, হ্যাঁ। না না, সে মালিক আমি ওরকম কোনো কাজই করবো না, আমি খুব যত্ন করি বইগুলো পড়বো, এবং যেখানে রাখছি দেখুন, যেখান থেকে বইগুলো নিচে ঠিক সেখানেই রাখছি, আপনি ও নিয়ে চিন্তা করবেন না। তবে মালিক আপনি যদি অভয় দেন, আমি একটা আপনাকে প্রশ্ন করতে পারি? হ্যাঁ করো। না, আমার এই যে এতদিন যে পড়াশোনা করছি, আসার থেকে প্রায় 1 বছর হয়ে গেল, তখন পড়াশোনা করছি, তা আমি একটুখানি কিছু প্রশ্ন আমার মনে জাগ্রত হয়েছে, যদি সেগুলোর উত্তর দিয়ে দেন। তখন মালিক বললো যে দেখো এখন তো রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো, কাল সকালে আমি তোমার প্রশ্নের মোটামুটি উত্তর দেওয়ার চেষ্টা করবো, আমি আসবো তো কাল সকালে, আবার আমি চেষ্টা করবো। বলে উনি ওনার কাজ ছেড়ে চলে গেলেন, এবং ছোট্ট ছেলেটি তখন আলো নিভিয়ে, এবার 14 বছরের ছেলেটি আলো নিভিয়ে শুয়ে পড়লো, যে যাক বাবা আমার ভালো হয়েছে, আমাকে পড়াশোনাটা অন্তত করতে দেবে, যাক বাবা, তার ঘাম দিয়ে জ্বর ছাড়লো, সে নিশ্চিন্ত রাত্রে ঘুমিয়ে পড়লো। সকালবেলা উঠেছে, মালিক যথারীতি এসছে, মালিকের মোটামুটি সেই খুব একটা কাজ ছিল না, হাত ফাঁকা, উনি বসেই ছিলেন। ছেলেটি গিয়ে মালিকের সামনে দরবার করলো, মানে অনুরোধের দরবার খুললো, যে স্যার আপনি তো বলেছিলেন আমাকে সেই, ও হ্যাঁ হ্যাঁ এসো এসো, মালিক তখন তাকে ডেকে বলো, হ্যাঁ এসো এসো, কই দেখি তোমার কাগজ থেকে কি চাই, কি বলো। তো মালিক দেখলো যে কিছু কিছু প্রশ্ন খুব দুর্বোধ্য, এগুলো তার পক্ষে জবাব দেওয়া সম্ভব নয়। একটা দুটো প্রশ্ন মালিক উত্তর দিয়ে দিল, দিয়ে বলল দেখো আমি তোমার তো সবকটা প্রশ্নের উত্তর দিতে পারবো না বাবা, এটার এত জ্ঞান আমার নেই। তো এখন প্রশ্ন হচ্ছে যে তোমার তাহলে উত্তরগুলো কে দেবে? তো যে উত্তরগুলো দেবে, বা যিনি এই উত্তরগুলো দিতে পারবেন, সঠিকভাবে দিতে পারবেন, সেই ভদ্রলোকের সঙ্গে তোমায় না হয় আজকেই বেলা 10টার সময় আলাপ করিয়ে দেবো। উনি আজকে আসবেন না, বেলা 10টার সময় ওনার কিছু বই আছে, সেগুলো নিতে উনি আসবেন, তো তখন না হয় তোমার সঙ্গে আলাপ করিয়ে দেবো। তো তুমি একটুখানি ভালো সাজ পোশাক পরে একটু থাকো, তোমার তো নেই, আছে ঠিক আছে, আমি না তোমার কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি একটুখানি গিয়ে দোকান থেকে জামা কাপড় কিনে নিয়ে এসে একটু ভালো সাজগোজ করে থাকো, মানে উনি খুব বড় বড় লোক কিন্তু। তো
ছেলেটি তো ভয় কাঁপতে শুরু করলো, বাবা এ বড় দরের লোক বলছে, তো আমার তো মনে হয় না আমার প্রশ্ন উত্তর দেবে বলে। তা যাই হোক, তা তাই ছেলেটি তাই করলো, মানে এ করে নিয়ে তাই করলো। তা তৈরি হয়েছিল কখন 10টা বাজবে, কখন 10টা বাজবে। তো সেই ভদ্রলোক এলেন, বেশ রাশভারী একজন ভদ্রলোক। তখন ওনার দোকানে ঢুকলেন, ঢুকে বললেন, কই আমার বইগুলো? তখন মালিক তাকে বসতে বসিয়ে একটুখানি বসতে বললেন, বসতে বলে একটুখানি, তখনকার দিনের প্রথা ছিল ওয়াইন খাওয়ানো, তো ভদ্রলোক একটু ওয়াইন অফার করলেন। তো ভদ্রলোক বললেন যে না, আমি এখন কলেজে যাব, আমি ইনস্টিটিউটে যাব, আমি এখন ওয়াইন খাবো না। এখন এই ভদ্রলোকের পরিচয়টা আমি একটু দিই এইবার, এই যে রাশভারী ভদ্রলোক তার পরিচয়টা একটু দিই। ইনি আর কেউ নন, ইনি স্যার হামফ্রি ডেভি। নামটা শুনে আপনাদের গাড়া কাঁটা দিয়ে উঠলো, স্যার হামফ্রি ডেভি। তৎকালীন বিজ্ঞান সমাজের একজন নামকরা, মানে দেদণ্ড প্রতাপ একজন মানুষ, স্যার হামফ্রি ডেভি। ইনি মানে তখনই এতই বিখ্যাত যে এনার নাম করা তখন একবারে বিরাট ব্যাপার, মানে বিজ্ঞান জগৎ তখন এনাকে মানে নাম করেই মাথায় হাত ছোঁয়াচ্ছে, এরম গোছের তখন পরিস্থিতিটা। এবং হ্যানো আবিষ্কার হয়নি যা ইনি করেননি। এবং ইনি রয়্যাল ইনস্টিটিউটের, তৎকালীন রয়্যাল ইনস্টিটিউটের 3টে কেমিক্যাল ল্যাবরেটরির ইনচার্জ, এবং বিরাট ব্যাপার। তো ছোট্ট ছেলেটি তখন 14 বছরের বালক, তখন অপেক্ষা করছে যে কখন মালিক ডাকবে। তো মালিক তখন বলল যে স্যার আপনার কি একটু সময় হবে? কেন না, আমার কাছে একটি কাজের ছেলে আছে, সে রাত জেগে জেগে পড়াশোনা করে, তার বেশ কিছু প্রশ্নের উত্তর জমেছে, তো যদি আপনি দয়া করে সেগুলো উত্তরগুলো দিয়ে দেন তাহলে সে ছেলেটি খুব আনন্দিত বোধ করে। তা হাম্ফ্রি ডেভি একটু ভুরু কুঁচকালেন, কুঁচকে বলেন, 14 বছরের ছেলে, তার প্রশ্ন উত্তর আমি দেবো? আচ্ছা দেখি, ডাকো দেখি তাকে। এইবার ছেলেটি আস্তে আস্তে গুটি গুটি পায় স্যার হাম্ফ্রি ডেভির কাছে গিয়ে উপস্থিত হলো। তা হাম্ফ্রি ডেভি তখন নিজের বইগুলোই দেখছেন, দেখতে দেখতে ছেলেটিকে জিজ্ঞেস করেন, বলো তোমার উত্তর কি, তোমার প্রশ্ন কি আছে, তাড়াতাড়ি বলো, আমার আবার ইনস্টিটিউট যাওয়ার সময় হয়ে গেছে। তো ছোট্ট ছেলেটি এখন এক এক করে তার প্রশ্নগুলো সামনে রাখতে লাগলো। প্রথম প্রশ্নটার উত্তর হাম্ফ্রি ডেভি একটু সন্দেহভাবেই দিলেন, দিয়ে বললেন, বুঝেছো? তখন ছেলেটি বলল যে স্যার হ্যাঁ বুঝেছি, তবে এর উত্তরটা অন্যরকম ভাবেও দেওয়া যেত, বলে ছেলেটি তার ব্যাখ্যাটা শোনালো। এইরকম কথাবার্তা চলতে চলতে স্যার হামফ্রি ডেভি একটা সময় বুঝতে পারলেন যে ছেলেটি আর যাই হোক এই জায়গায় কাজ করবার যোগ্য সে নয়, তার জায়গা অনেক উপরে। এবং সেইটা হামফ্রি ডেভি তাকে বললেন যে শোনো, তার মালিককে বললেন যে শোনো, আপনি তো আমাকে অবাক করে দিয়েছেন যে আপনার কর্মচারী এত জ্ঞানের অধিকারী হয়ে গেছে, এই বয়সে 14 বছর বয়সে এত জ্ঞানের অধিকারী হয়ে গেছে, এই তো মহা সাংঘাতিক ব্যাপার। তো আমাকেই প্রশ্ন ফেলে দিচ্ছে, যা কাণ্ড করছে। তা ঠিক আছে, এখন দেখো, আমি তো তোমাকে এই মুহূর্তে এক্ষুনি আমার ইচ্ছে থাকলেও তোমাকে তো আমি রয়্যাল ইনস্টিটিউটে নিয়ে যেতে পারবো না, কারণ সেখানে কোনো জায়গা খালি নেই। আর আমি হঠাৎ করে সেখানে একটা জায়গা তৈরি করে সেখানে বসিয়ে দিয়ে স্বজন পোষণের দায়ভার নিজের মাথার উপর নিতে পারবো না। বি কেয়ারফুল, এই কথাটা কিন্তু হাম্ফ্রি ডেভি বলেছিলেন, স্বজন পোষণের দায়ভার আমি কিন্তু ঘাড়ে নিতে পারবো না। তা এইটে উনি বলার পর মাইকেল ফ্যারাডে তখন একটু চুপ করে রইলেন যে কি করব, তাহলে তাহলে তুমি কি করবে এটা ভাবছো? তো তুমি এখন নিজেকে তৈরি করবে। দেখো একটা কথা বলি, তোমাকে একটা গল্প শোনাই। মাইকেল ফ্যারাডেকে হাম্ফ্রি ডেভি বলছেন, তোমাকে তাহলে একটা ছোট্ট গল্প শোনাই। গল্পটা হচ্ছে যে একটি কৃষক তার গাছ কাটতে গিয়ে, একটা বড় গাছকে কাটতে গিয়ে দেখছে তার কুড়ুলটা ভোঁতা, এবং সে গাছটা শর্ট করে কাটতে পারবে না। তখন সে কি করলো, গাছটাকে, অথচ গাছটাকে তাকে কাটতেই হবে, তখন সে কি করলো, দেখলো যে এই কুড়ুল দিয়ে গাছটা কাটতে গেলে আমার 7 দিন সময় লেগে যাবে। তখন সে কি করলো, ওই 6 দিন ধরে গাছের তার কুড়ুলটাকে শান দিল এবং 1 ঘন্টার মধ্যে গাছটা কেটে ফেললো। তাহলে তোমার কাজ হবে ওই ক্ষুরোধার কুড়ুল তৈরি করা, নিজেকে ক্ষুরোধার কুড়ুল তৈরি করা, যাতে তুমি এই অপসংস্কৃতির গাছগুলো বা অপবিজ্ঞানের গাছগুলোকে তুমি সহজে কুচুকাটা করতে পারো। তখন বিজ্ঞানের সঙ্গে কুসংস্কার জড়িয়ে ছিল, তো সেই কুসংস্কারগুলোকে দূর করা হাম্ফ্রি ডেভি একটা কাজ নিয়েছিলেন, এবং সেইটাই উপদেশ উনি ছেলেটিকে দিলেন, দিয়ে বললেন তুমি নিজেকে ক্ষুরোধার করো যাতে তুমি তৈরি হতে পারো এবং একটা ঘায়ে তুমি যাতে সব কাজ করে দিতে পারো।
তো ছেলেটি তখন অত্যন্ত খুশি হলো, এবং আরো খুশি হলো এই ভেবে যে হাম্পি ডেভি যখন তাকে আশ্বস্ত করলেন যে আমার সমস্ত বইগুলো আমি তোমার কাছে পাঠাবো, আমি বাঁধাবার জন্য পাঠাবো না, পাঠাবো কিন্তু তুমি বইগুলো পড়বে, সেই জন্যই আমি এই দোকানে বাঁধাবার জন্য পাঠাবো। এই একটা কাজ, এবং শুধু আমার বই নয়, যত রয়্যাল ইনস্টিটিউটে যত বই আছে সব তোমার কাছে আমি পাঠাবো, তুমি সেই বইগুলো পড়বে, পড়ে নিজেকে তৈরি করবে। তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রিতে অসাধারণ দক্ষতা আমি লক্ষ্য করলাম, তুমি ফিজিক্স, পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যায় তুমি নিজেকে নিজের ব্যুৎপত্তি নিজে তৈরি করো, তারপর সময় আসুক, দেখা যাক কি হয়। এই হলো তার প্রথম স্যার হামফ্রি ডেভির সঙ্গে আলাপ, এবং এইটাতেই ছেলেটি হামফ্রি ডেভিকে নিজের গুরু মনে করতে শুরু করলো, যে এই হচ্ছে আমার আসল গুরু, যে আমায় সঠিক পথ দেখাচ্ছে। তা মাইকেল ফ্যারাডে অত্যন্ত খুশি, এই ছেলেটি অত্যন্ত খুশি হলো। তা খুশি হয়েই তখন সে বলল যে ঠিক আছে স্যার, আমি অপেক্ষা করে রইলাম। এরপরে বেশ কিছু বছর বেশ 1 বছর চলে যাওয়ার পর ছেলেটি একটি চিরকুট পেল। তখন চিঠি বলতো না, বলতো নোট, এবং সে একটি পত্রবাহক রয়্যাল ইনস্টিটিউট থেকে একটি চিঠি নিয়ে এসে, একটি নোট নিয়ে এসে ছেলেটির হাতে দিয়েছে। ছেলেটি নোটটি পড়ে দেখছে যে এটি 1819 সালের ঘটনা। এরপরে একটু লগ্ন বয়েছে, 1819 সালের ঘটনা, 18 সালের ঘটনা, 1819, 1818 সালের ঘটনা এটা। তা ছেলেটি তখন বলছে যে মানে তার কাজ করার থেকে নিয়ে প্রায় 6-7 বছর হয়ে গেছে আর কি। তা ছেলেটি তখন বলছে যে নোটটা পেয়ে, নোটটাতে লেখা রয়েছে যে কাম অ্যান্ড মিট মি ইন ইনস্টিটিউট, ইউ হ্যাভ এ বটল ওয়াশার্স জব। বটল ওয়াশার্স জব মানে হচ্ছে যে তখন ওই ল্যাবরেটরিতে যে সমস্ত গ্লাস অ্যাপারেটাসগুলো থাকতো সেইগুলোকে ধোয়ার কাজগুলো, বোতল টোতলগুলো ধোয়ার কাজগুলো করতো কিছু লোক, তাদের বলতো বটল ওয়াশার। সো কাম অ্যান্ড মিট মি, ইউ হ্যাভ এ বটল ওয়াশার্স জব। তো ওইটা দেখতে পেয়ে সে একটু হতদম হয়ে গেল, যে এত পড়াশোনা করে করাচ্ছেন উনি, আমাকে এত বই দিচ্ছেন, দিচ্ছেন, এত কাজ দিচ্ছেন, এত স্বপ্ন দেখালেন, আর তার এই পরিণাম এই যে বটল ওয়াশার্স জব। আমি গিয়ে কি করব? মালিককে তখন ওই চিঠিটা দেখালেন যে আমি কি করব। তখন মালিক বলে তুমি আমার এখানে কি করতে? কিরম দেখুন মালিকের গাইডেন্সটা দেখুন, তুমি আমার এখানে কি করতে? তুমি যে কাজটা নিতে এসেছিলে সেটা তো বই 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 জোগাড় করবার কাজ, অর্থাৎ বই সাজিয়ে রাখা, বই দেখাশোনা করার কাজ। তো তুমি কি তাই করতে? সারা রাত্রিরে তো বই পড়াশোনা করতে। তো ওখানে গিয়েও সেই করবে, সারাদিন বোতল ধোবে, রাত্রিরে পড়াশোনা করবে, তোমার কাজ তুমি করবে। রাত্রিবেলা তো আর কেউ তোমাকে আসবে না দেখতে, রাত্রিবেলা ওখানে কেউ থাকে না, ইনস্টিটিউটে কেউ থাকে না, ইনস্টিটিউটের ল্যাবরেটরিগুলোতে কেউ থাকে না, রাত্রিবেলা তুমিই থাকবে ওখানে, তোমার তো থাকার জায়গা নেই, তুমি ওখানেই থাকবে। কারণ রয়্যাল ইনস্টিটিউট হচ্ছে স্কটল্যান্ডে, তো তুমি থাকবে কি স্কটল্যান্ডে চলে যাবে, এখান থেকে সারি থেকে স্কটল্যান্ড অনেক দূর, তুমি তো আর এখানে আসতে পারবে না, তুমি ওখানেই তোমায় থাকতে হবে। তা তাই হলো, রয়্যাল ইনস্টিটিউটে চলে গেলেন আমাদের আয়ারল্যান্ডে। তখন উনি চলে গেলেন, আমাদের ছোট্ট ছেলেটি ওখানে 21 বছর, তখন তার প্রায় 20 বছর বয়স, সেই 19-20 বছর বয়সে তখন চলে গেল রয়্যাল ইনস্টিটিউটে, গিয়ে বটল ওয়াশার্স জব ধরলো। এইবারে সে নিজে ওখানে শুধু বটল ওয়াশার্স জব করতো না, করতে করতে তাকে তার ওই হামফ্রি ডেভি তাকে আর একটা কাজ দিয়েছিলেন, সেটা হচ্ছে রয়্যাল ইনস্টিটিউটে প্রচুর বৈজ্ঞানিকরা চিঠি লিখতেন, প্রচুর মানুষ চিঠি লিখতো। তো ওর কাজ ছিল ওই চিঠিগুলোকে খাম থেকে বার করে ফাইলিং করা, খাম থেকে বার করে ফাইলিং করা। ওই খাম থেকে বার করে করে কিছু সময় ওই চিঠিগুলো পড়তো, যে চিঠিগুলো ইন্টারেস্টিং লাগবে সেগুলো পড়তো। পড়তে পড়তে ওর হাতে একটা চিঠি এসে পড়লো, ওই ছেলেটির হাতে একটি চিঠি পড়লো, চিঠিটি অয়েস্টার্ডের লেখা, একজন জার্মান ফিজিসিস্ট অয়েস্টার্ডের লেখা। তো ওই চিঠিটা পড়ে ও ভীষণ আপ্লুত হয়ে গেল। কেন না, চিঠিটা ছিল একটা অদ্ভুত এক্সপেরিমেন্ট নিয়ে। এই এক্সপেরিমেন্টটা আমরা মাধ্যমিকের সময় পড়েছিলাম। এক্সপেরিমেন্টটা কি না, একটি কপার ওয়্যারের, মোটা কপার ওয়্যারের দু প্রান্তে একটি ব্যাটারি লাগিয়ে দিয়ে, সিরিজে একটি লোড দিয়ে একটি ব্যাটারি লাগিয়ে দিয়ে, যদি তার তলায় একটা কম্পাস রাখা হয়, মানে আমাদের এই দিক নির্দেশক যে কম্পাস, সেই কম্পাস যদি তার তলায় রাখা হয়, এবং কম্পাসের নিডলটা আর ওই তারটা যদি সমান্তরাল করে দেওয়া হয়, এইটা তার এবং তার নিচে নিডলটা যদি সমান্তরাল করে দেওয়া হয়, এবং এই তারের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ পরিবাহ করা হয়, তাহলে দেখা যাবে যে কম্পাসের নিডলটা ডিফ্লেকশন হচ্ছে। এবং এই পোলারিটিটা যদি পাল্টে দেওয়া হয়, অর্থাৎ ব্যাটারির পোলারিটিটা যদি পাল্টে দেওয়া হয়, নেগেটিভটা পজিটিভ এবং পজিটিভ নেগেটিভ যদি করে দেওয়া হয়, তাহলে দেখা যায় যে কম্পাসের নিডলটা ঠিক বিপরীত দিকে ঘুরে গেল, উল্টো দিকে ঘুরে গেল। এখন প্রথমে এইদিকে ঘুরেছিল, তারপরে এদিকে ঘুরে গেল। এইটাই বারবার হচ্ছে। কিন্তু অয়েস্টার এটা প্রমাণ করলেন যে ওনার চারপাশে
কোনো চৌম্বক ক্ষেত্র নেই, কারণ ম্যাগনেস কম্পাস একমাত্র চৌম্বক ক্ষেত্রতেই এটা ঘোরাফেরা করে, এরম পাল্টাপাল্টি হয়, দিক দিক পাল্টায়। চৌম্বক ক্ষেত্র যদি না থাকে, আশেপাশে কোনো চুম্বক বা চুম্বক ক্ষেত্র যদি না থাকে, তাহলে সে কোনোভাবেই দিক পাল্টাতে পারে না। এবং তিনি সেটা অস্বীকার করলেন যে আশপাশে কোনো চুম্বক ক্ষেত্র কিন্তু নেই। তা সত্ত্বেও যখনই আমি কারেন্টটা পাস করাচ্ছি, তখনই কিন্তু এই জিনিসটা হচ্ছে। কারেন্ট পাস না করালে, তারের মধ্যে যদি কোনো বিদ্যুৎ পরিবহন না হয়, তাহলে কিন্তু এটা হয় না। এইটে ছেলেটিকে অত্যন্ত ব্যাকুল করে তুললো, এবং ও একদিন রাত্রিবেলা ওই বসে বসে ফিজিক্স ল্যাবরেটরিতে ঢুকে ওই এক্সপেরিমেন্টটা করলো নিজে হাতে। সেখানে সব কপার তার সব জোগাড় টোগাড় করে, ব্যাটারি জোগাড় করে, একটি ওই কম্পাস নিয়ে সে ওই এক্সপেরিমেন্টটা করলো। করে দেখলো হ্যাঁ সত্যি তো এক্সপেরিমেন্টটা তো হচ্ছে। তখন ও ভাবলো যে এই তারটার মধ্যে দিয়ে নিশ্চয়ই চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। ওয়েস্টার যেটা প্রমাণ করতে চেয়েছে, নিশ্চয়ই তারটার ভেতরেই চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, যার জন্যে এই কম্পাসটা এরকম ঘুরছে। এবং যখনই তারের মধ্যে বিদ্যুৎ সংযোগ করা হচ্ছে, তখনই চুম্বক ক্ষেত্রটা তৈরি হচ্ছে, এবং বিদ্যুৎটা যখন যখন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, এই তার চুম্বক ক্ষেত্র চলে যাচ্ছে। এইটার উনি নাম দিয়েছিলেন, এই ছেলেটি নাম দিয়েছিল ইলেকট্রোম্যাগনেটিজম। আশা করছি এতক্ষণে আপনারা বালকটির নাম উদ্ধার করে ফেলেছেন। বালকটির নাম হচ্ছে স্যার মাইকেল ফ্যারাডে। সেই চিরাচরিত আমাদের চেনা পরিচিত নাম স্যার মাইকেল ফ্যারাডে। তখন উনি স্যার হননি, উনি তখন মাইকেল ফ্যারাডে নামেই পরিচিত ছিলেন। এইবারে এই মাইকেল ফ্যারাডে তখন করলো কি, ওই তারটাকে ওই সহজ সোজা না রেখে তারটাকে জড়িয়ে একটা লোহার একটা রডের উপরে তারটাকে জড়িয়ে পেঁচিয়ে আরো মোটা করে দিল। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই চমক ঘটে গেল তার সামনে, যে বহু দূরের লোহাকে, সেই তার ম্যাগনেট তার তৈরি যে জিনিসটা, সেই কুণ্ডুলিটা, তারের কুণ্ডুলিতে তৈরি করা যে সলিনয়েডের যে ওই চট করে টেনে নিয়ে আসছে, এবং ঠিক চুম্বকের মতন ব্যবহার করছে। অর্থাৎ তারও একটা নর্থ পোল হয়েছে এবং তারও একটা সাউথ পোল হয়েছে। যেদিকটা নেগেটিভ সেদিকটা নর্থ পোল, ব্যাটারি টার্মিনালে যেদিকটা নেগেটিভ লাগানো রয়েছে, তারের যেদিকটা নেগেটিভ অংশ সেটা নর্থ পোল, যেদিকটা সাউথে লাগানো হয়েছে সেটা সাউথ পোল। এবং এই নিয়ে শুরু হয়ে গেল তার গবেষণা। এবং প্রথম গবেষণা শুরু হলো ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে। এবং এর বিপরীত দিকটা, অর্থাৎ এটা হলো ডায়নামো। এবার এখান থেকে উনি ডায়নামো তৈরি করেছিলেন। ডায়নামো তৈরি করার পর এর উল্টো দিকটা, বিপরীত দিক অর্থাৎ মোটর, সেটাও উনি করেছিলেন। যে ইলেকট্রোম্যাগনেটে যখন একটা এরকম একটা কয়েলে যখন আমরা ম্যাগনেটিজম দিচ্ছি, কারেন্ট দিচ্ছি, তখন সে তখন ইলেকট্রোম্যাগনেটে পরিণত হচ্ছে। ডায়নামোতে যখন আমরা যখন ডায়নামোকে ঘোরাই, তখন তার থেকে ইলেকট্রিক তৈরি হয়, মানে ইলেকট্রিসিটি তৈরি হয়। এবার এই ডায়নামোতে যদি আমরা বিদ্যুৎ সংযোগ করি, তাহলে সে মোটরের মতো, তার আর্মেচার কয়েলটা মোটরের মতো, ম্যাগনেটটা মোটরের মতো ঘুরতে শুরু করবে। এই আইডিয়াতে উনি ডায়নামো ম্যাগনেট তৈরি করেছিলেন। ফ্যারাডের একটা এক্সপেরিমেন্টই আছে, একটা দুটো কপারের কয়েলকে যদি দুলিয়ে দেওয়া হয়, একটা কপারের কয়েলের মধ্যে একটা ইলেকট্রোম্যাগনেট রেখে, একটা মানে একটা স্থির চুম্বক রেখে যদি আমরা রেখে দিই, তাহলে দেখা যাবে যে আর একটা কয়েলের মধ্যে, যে কয়েলটা আমরা নাড়াচ্ছি না, সেই কয়েলটাও নড়তে শুরু করবে। ফ্যারাডের এক্সপেরিমেন্ট এইটাও উনি করেছিলেন। এইরকম ধরনের বিভিন্ন এক্সপেরিমেন্টগুলো করতে করতে নোট করতেন ডায়েরিতে। তো এই করতে করতে আবার যা হওয়ার তাই হলো। রাত্রিবেলা স্যার হামফ্রি ডেভি দেখছেন ওনার জানলা দিয়ে যে ফিজিক্স ল্যাবরেটরিতে আলো জ্বলছে। ব্যাস, উনি তো বুঝেই নিলেন যে ভেতরে কে রয়েছে। তো উনি বেরিয়ে এলেন, এসে ফ্যারাডেকে সব দেখলেন, সব ধরলেন। ফ্যারাডেকে ধরে জিজ্ঞেস করলেন যে তুমি এটা কি করেছো না করেছো। তো ফ্যারাডে সবই বোঝালো, এই হচ্ছে ও সমস্ত যা করার করলো। করার পর ইলেকট্রোম্যাগনেটিজমের যে সমস্ত জিনিস তখন বার করেছিল, করার পর হামফ্রি ডেভি বলেন সামনে একটা সিম্পোজিয়াম আসছে। উনি কিছুই বললেন না, শুধু বললেন সামনে একটা সিম্পোজিয়াম আসছে, তাতে তুমি এটা প্রেজেন্ট করতে পারবে? তখন ফ্যারাডে বলেন হ্যাঁ আমি প্রেজেন্ট করতে পারবো। তারপরে আর মাইকেল ফ্যারাডেকে ফিরে তাকাতে হয়নি। উনি তখন রয়্যাল সোসাইটির সদস্য হয়ে গেছেন, উনি তখন এফআরএস হয়ে গেছেন। এবং কিছুদিন পরে ডায়নামো ম্যাগনেট এগুলো বার করার পর, ডায়নামো মোটর এগুলো বার করার পর, এবং তারপরে আরো উনি অনেক রকম আবিষ্কার করেছিলেন। ইলেকট্রোপ্লেটিং যেটা আমরা ব্যবহার করি, গ্যালভানাইজেশন যেটা আমরা ব্যবহার করি, এই লোহাকে নিকেলিং করার কাজে যেটা বিশপ ব্যবহার করি,
সেই সবগুলো উনি তখন আবিষ্কার করে ফেলেছেন। ইলেকট্রোলাইসিস বার করেছেন, ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রোলিসিসও স্যার মাইকেল ফ্যারাডের আবিষ্কার করা। ক্যাপাসিটার আবিষ্কার করলেন, দিকে দিকে ওনার নাম তখন ছড়িয়ে পড়ল। এবং একটা সময় এমন একটা ঘটনা ঘটেছিল, উনি এত আময়িক লোক ছিলেন যে একটা ঘটনা ঘটেছিল, ওনাকে যখন সম্বর্ধনা দেওয়া হয়েছিল, রয়্যাল সোসাইটিতে যখন সম্বর্ধনা দেওয়া হয়েছিল, ওনাকে সম্বর্ধনা দিতে এসেছিলেন তৎকালীন প্রিন্স অফ ওয়েলস, তখন সম্বর্ধনা দিতে এসেছিল। তো মাইকেল ফ্যারাডে, প্রিন্স অফ ওয়েলস এগিয়ে যাচ্ছেন সামনে এবং মাইকেল ফ্যারাডে বেশ কিছুটা দূরে ওনাকে ফলো করছে। এবং মাইকেল ফ্যারাডে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই স্টেডিয়াম মানে ওই অডিটোরিয়াম উল্লাসে ফেটে পড়লো এবং বৈজ্ঞানিক সমাজ ওনাকে হাততালি দিয়ে সম্বর্ধনা জানালো। মাইকেল ফ্যারাডে তখন হঠাৎ করে বলেন, চমকে উঠলেন যে আরে কি ব্যাপার হলো, আমাকে সম্বর্ধনা কেন জানানো হচ্ছে? তখন উনি দেখলেন যে ওনার পেছনে, আমি ভুল বলেছি, মাইকেল ফ্যারাডে এগিয়ে গিয়েছিলেন, প্রিন্স অফ ওয়েলস পিছনে ছিলেন। তখন উনি হঠাৎ পিছন থেকে তাকিয়ে দেখলেন যে পিছনে প্রিন্স অফ ওয়েলস আছে। উনি তাড়াতাড়ি সরে গিয়ে, লজ্জা পেয়ে সরে গিয়ে বলেন, ক্ষমা করবেন প্রিন্স, আমি আপনার আগে চলে এসেছি, আমার পিছনে যাওয়া উচিত ছিল। তখন সম্বর্ধনাটা তো আপনাকেই দেওয়া হচ্ছে, আমি ভুল করেছি। তখন প্রিন্স অফ ওয়েলস তার মাইকেল ফ্যারাডের পিঠ চাপড়ে দিয়ে বলছেন, না মোটেও না, এই সম্বর্ধনাটা আপনাকেই জানানো হচ্ছে, আমি তো আপনার পেছনে আসছি। তো যে সমাজে উনি প্রিন্স অফ ওয়েলস প্রথম আরম্ভই করেছিলেন ওনার বক্তৃতাটা দিয়ে, যে সমাজে একজন বৈজ্ঞানিককে একজন রাজা ফলো করে, সেই সমাজটা অনেক উন্নত হয়। আর যে সমাজে একজন রাজাকে একজন বৈজ্ঞানিক ফলো করে, সেই সমাজটা পিছিয়ে পড়ে। তো যাই হোক, আমরা পিছিয়ে পড়তে চাই না। তো এরকম অনেক ঘটনা ঘটেছে মাইকেল ফ্যারাডের জীবনে অনেক ঘটনা ঘটেছে। স্যার হামফ্রি ডেভি তাকে হাতে করে অনেক কাজ শিখিয়েছিলেন। তা আজকে ওনারা দুজনেই স্বর্গবাসী হয়েছেন। এই 22শে সেপ্টেম্বর 1791 সালে স্যার মাইকেল ফ্যারাডের জন্ম। তা এই সেপ্টেম্বর মাস চলছে, 22 তারিখটা চলে গেছে। তা আজকে 25 তারিখ, 25 তারিখ ভিডিওটা আমি পাবলিশ করব, 25 তারিখে আমি ভিডিওটা পাবলিশ করছি। One of the all-time great scientists. I feel like I start most of our videos by saying one of the all-time great scientists. It's true in this case. It's definitely true in this case, is Michael Faraday. I think he's the greatest hands-on এই ভিডিওটা experimental আমার scientist of the রয়্যাল 19th ইনস্টিটিউটের century. ওয়েবসাইট থেকে He's জোগাড় well করা। known for his work এই on ভিডিওটা দিয়ে আমি electricity দেখাতে and চেয়েছি যে আমি যে এই ভিডিওটা তৈরি করেছি সেই ভিডিওটার মধ্যে কতটা সত্যতা আছে। এবং আপনারা এই ভিডিওটা যদি ভালো করে ফলো করেন, আপনারা এখানে অনেক কিছু স্যার মাইকেল ফ্যারাডের অনেক কিছু তথ্য আপনারা দেখতে পাবেন। এখানে সামনে দেখানো হচ্ছে স্যার মাইকেল ফ্যারাডে কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং কি কি অ্যাওয়ার্ড তিনি, সার্টিফিকেট তিনি পেয়েছিলেন, সেইগুলো এখানে দেখানো হয়েছে। এবং কত সুন্দর তখনকার দিনের ক্যালিগ্রাফি ছিল সেটাও, তারও নিদর্শন এখানে একটা দেখতে পাওয়া যাচ্ছে। এইসব সার্টিফিকেটগুলো উনি রয়্যাল সোসাইটিতে থাকাকালীন এবং ওনার কাজের সুবাদে বিভিন্ন জায়গা থেকে এগুলো উনি পেয়েছিলেন। এবং সেই বিষয়ে এই দুজন ভদ্রলোক এখানে এখনকার বর্তমান রয়্যাল সোসাইটির ফেলো ওনারা আলোচনা করছেন। এইটা হচ্ছে সেই সিন যেখানে স্যার মাইকেল ফ্যারাডেকে রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট করার প্রস্তাব হচ্ছিল এবং তিনি এই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। কারণ তিনি বলেছিলেন যে স্যার হামফ্রি ডেভি থাকাকালীন আমি কখনোই ওই রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট হতে পারি না। এগুলো আবার সব বিভিন্ন সার্টিফিকেটগুলো দেখানো হচ্ছে যেগুলো উনি পেয়েছিলেন। এবার সেইগুলো কিরম ডেকোরেশন হতো তখনকার দিনের সার্টিফিকেটগুলোতে, সেইগুলো দেখানো যাচ্ছে। ওনার অপূর্ব নিদর্শন আর কি এগুলো। এটা হচ্ছে সিল ওনার, মাইকেল ফ্যারাডে সিল। এই সার্টিফিকেটটা স্যার মাইকেল ফ্যারাডে নিজে দিয়েছিলেন রয়্যাল সোসাইটির সদস্যদের, দিতেন রয়্যাল সোসাইটির সদস্যদের। এইখানে সব কালেকশন করে রাখা হয়েছে। এইটা সেই লাইব্রেরি যেখানে এই সমস্ত কালেকশনগুলো করে রাখা আছে, স্যার মাইকেল ফ্যারাডের কালেকশনগুলো করে রাখা আছে। তা এই হচ্ছে সেই ব্যাপার আর কি। তো এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। এখানে একটা দেওয়া হচ্ছে, একটা দেখানো হচ্ছে যে এটা সম্ভবত এটা দেখানো হচ্ছে যে উনি যে সময়, হ্যাঁ এটা সেই অ্যাপ্রেন্টিসশিপ লেটার যেটাতে উনি যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা দিয়ে উনি ওই বইয়ের যেখানে যে পেয়েছিলেন সেইখানে এটা ওনাকে দেওয়া হয়েছিল আর কি। বইয়ের যে দোকানে যেখানে উনি চাকরি পেয়েছিলেন সেখানে এটাকে ওনাকে অ্যাপ্রেন্টিস হিসেবে দেওয়া হয়েছিল আর কি, অ্যাপ্রেন্টিসশিপ লেটার আর কি। এই ভদ্রলোকের স্যার মাইকেল ফ্যারাডে চিঠি লিখতেন এবং নানারকম বৈজ্ঞানিক আলোচনা করবার জন্য চিঠি লিখতেন। এই হচ্ছে স্যার হামফ্রি ডেভি, ওনার গুরু স্যার হামফ্রি ডেভি। এবং এনার সঙ্গে
একটা কনফারেন্সে গিয়ে ওনার নানারকম ওনার সঙ্গে যে প্রথম সাক্ষাৎকারটা সেইটা সম্বন্ধে এখানে বলা হচ্ছে, যেটার কথা আমি প্রথমে বলেছিলাম, সেই সাক্ষাৎকারের কথাটাই এনারা আলোচনা করছেন। তো মোটামুটি এই ভিডিওটা হচ্ছে আমার ভিডিওটা সত্যতার প্রমাণ করে, এবং এটা অত্যন্ত মূল্যবান ভিডিও। আপনারাও এই ভিডিওটাও ফলো করতে পারেন বা দেখতে পারেন। এটা লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে, ওনার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এই ভিডিওটা নিয়ে দেখতেও পারেন। এবং বিভিন্ন এটা স্যার মাইকেল ফ্যারাডের ডায়েরি। উনি আরও সমস্ত বৈজ্ঞানিকদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, সেইটা ডায়েরিতে উনি যে নোট রাখতেন, এটা সেই ডায়েরিটা। এই ডায়েরিটা সম্ভবত দেখানো হচ্ছে এই ভিডিওতে। তো সেইটা নিয়ে আলোচনা চলছে, ওনাদের দুইজনের মধ্যে আলোচনা চলছে। And they're thinking, who are we going to get? And obviously, at this point, Davy has remembered Faraday. Yeah. And here we have an amazing document. What have we got here, Keith? So this is a copy from the minutes of the managers of the Royal Institution. So you can see it. This particular meeting is held on the 1st of March, 1813. So Humphrey Davy has the honour to inform the managers that he has found a person who is desirous to occupy the situation in the institution lately filled by William Payne. Let's not mention the troubles. Exactly. Yes. His name is Michael Faraday. And now that's like Michael Faraday, but here he's just a guy that's still in a job. Yeah, yeah. His habits seem good, his disposition active and cheerful. They resolved that Michael Faraday be engaged to fill the situation lately occupied by Mr. Payne. This is his big break. He does work for Davy for a bit, but then he works for William Thomas Brand. This Brand guy who he worked for, we actually have a portrait of him too, so we're going to show you that because Keith's just had it cleaned, so he's a little bit proud of it at the moment. He's a bit of a tangential character to our story, but seeing you've had the portrait cleaned, we may as well show the people at home. I think so, yes. Yeah. You can see he's pretty young, and chemistry was a very romantic occupation at this time. They were discovering new elements, and really it was the cutting edge of science at this period. I bet he didn't know his newly employed assistant was going to sort of overtake him a little bit in the fame stakes. What have we got here? এখানে আমরা স্যার মাইকেল ফ্যারাডের লেখা সেই বিখ্যাত ডায়েরিটা দেখতে পাচ্ছি, যেটা উনি রাখতেন ওনার রিসার্চের নোটস হিসেবে, এবং এত সুন্দর মেট্রিকুলাসলি উনি যে সমস্ত ড্রয়িংগুলো করেছিলেন, ওনার যে সমস্ত রিসার্চের ড্রয়িংগুলো উনি করেছিলেন, এখানে ওনার সেই সব ড্রয়িংগুলো দেখানো হচ্ছে। এবং এটা সেই নোটবুকটা, যে নোটবুকে উনি ডে টু ডে ওনার ল্যাবরেটরি ওয়ার্কটা নোট ডাউন করতেন। কি সিস্টেমেটিক কাজ ছিল ওনার, সেইটা এই ভিডিওতে দেখানো হচ্ছে। এবং এটা স্যার মাইকেল ফ্যারাডের অরিজিনাল হাতের লেখা। দেখুন কি সুন্দর হাতের লেখা ছিল ওনার। এই ডায়েরিটা উনি মেনটেন করতেন, এরকম অজস্র ডায়েরি উনি মেনটেন করতেন। এটা একটা ক্যারিকেচার হয়েছিল, ওনাকে নিয়ে তৈরি করা হয়েছিল। ক্যারিকেচারটা হয়েছিল এটা কিছুই না, এটা উনি একটা রয়্যাল ইনস্টিটিউটে একটা ফাইট হয়েছিল। ফাইটটা হয়েছিল একজন বৈজ্ঞানিকের মানে উল্টোপাল্টা কাজকর্মের জন্য, উনি তার প্রতিবাদ করেছিলেন। সেইটা নিয়ে একটা ক্যারিকেচার এখানে তৈরি করা হয়েছিল। বিরুদ্ধ লোক বিরুদ্ধাচরণ তো করবেই, সেরকম একটা ক্যারিকেচার, একটা ফানি পিকচার একটা তৈরি করা হয়েছিল ওনার বিরুদ্ধে। যদিও এইসব জিনিস ধোপে টেকেনি, তা এইসবই দেখানো যাচ্ছে এই ভিডিওতে। Oh yeah, absolutely. Was he? Yeah, he was a Regency dandy, and of course attracted a big audience just for that reason. Well, as you do, Brady. The legend at the top is scientific researchers, new discoveries in pneumatics, or an experimental lecture on the powers of air. And you can see what Gilray thinks the powers of air are. And you can see some of the background scenery just peeping through here, some of the equipment in the back. I rather like that. I think that's good. Very nice. And this shelf is really special because these aren't just Boyle's grand. এইটাই আমার স্মরণ করার একটা চেষ্টা। ওনাকে সামান্য মানে অতি সামান্য অতি ক্ষুদ্র একটি মানুষের পক্ষ থেকে অত বড় একজন প্রবাদ প্রতিমকে সম্মাননা দেওয়া। মাইকেল ফ্যারাডের কিন্তু প্রথাগত কোনো ডিগ্রি বা প্রথাগত কোনো শিক্ষা বিজ্ঞানে ছিল না। যা শিক্ষা উনি নিজেকেই শিখিয়েছিলেন, এবং বাদবাকিটা স্যার হামফ্রি ডেভি ওনাকে তৈরি করেছিলেন। তা এই যে সুযোগটা, যে স্যার হামফ্রি ডেভি যে মানুষটাকে চিনতে পেরে যে সুযোগটা প্রদান করেছিলেন, এটাই স্যার মাইকেল ফ্যারাডের জীবনে অমর হয়ে রয়েছে। এবং আজকে স্যার মাইকেল ফ্যারাডে আমাদের বিজ্ঞান জগতে এক উজ্জ্বল তারকা হয়ে নক্ষত্রের মতন আকাশে বিদ্যমান হয়ে রয়েছেন। তা আমি আজকে ওনাকে স্মরণ করলাম।
তো স্মরণ করে ওনার জন্মশতবার্ষিকীতে ওনাকে কিছু তো দিতে পারবো না, তো যাই হোক ওনাকে স্মরণ করে একটা ভিডিও করলাম। জানি না আপনাদের ভিডিওটা ভালো লাগবে না খারাপ লাগবে, তো যাই হোক এইটা আমি আমার নিজের প্রচেষ্টা থেকে করলাম। তা আপনারা ভিডিওটা দেখুন এবং যা আপনাদের ইচ্ছে আপনারা লাইক করবেন, কমেন্টও করবেন, এবং আরও কিছু জানতে চাইলে নিশ্চয়ই আপনারা কমেন্টে লিখবেন। আমি স্যার মাইকেল ফ্যারাডে এবং স্যার হাম্ফি ডেভি সম্বন্ধে যেটুকু জানি আরও আপনাদের কাছে জানাবার চেষ্টা করব। নমস্কার, আমি ভিডিওটা এখানে শেষ করছি।